নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়েছেন আপনার দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলছেন স্থানীয় সরকার নির্বাচনের স্থানীয় সরকার নির্বাচন আগে হলে স্বৈরাচার পুনর্বাসিত হতে পারে। বিএনপির বক্তব্য একদম স্পষ্ট। বিএনপির কথা কি শুনতে চাইছে না সরকার? কারণ দীর্ঘদিন ধরে বলছে সরকারের সঙ্গে কি বিএনপির কোনো দূরত্ব তৈরি হচ্ছে কিনা। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমাদের কথা সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সাথে যিনি আছেন আমি ওনার আলোচনা প্রায় সব সময় শুনি। আমার সিনিয়র সাংবাদিক আজিজ ভাই এবং খুব যুক্তি দিয়ে কথা বলেন। আমি আজকে ওনার সাথে বসতে পেরেছি, সেই কারণে আমি আনন্দিত। দেখেন, ওই একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এটা আমরা একদম ক্লাস 6 থেকে যখন ইংরেজি লেখাই তো আমাদেরকে, এখন তো 1 থেকে ইংরেজি, তখন আমাদেরকে 6 থেকে ইংরেজি পড়াইতো। মর্নিং শোজ দ্য ডে, এই প্রতিপাদ্য শব্দটি বাংলাদেশে যারা প্রথম বুঝতে পারছে তারা তাদের দল, তাদের নিজেদের পরিধি, নিজেদের বন্ধু বান্ধব দ্বারা অনেক বেশি হয়েছে, তিরস্কৃত বলবো না, অনেক বেশি মানে শাসনের শিকার হয়েছে। তুমি এত কথা বলো কেন, আগে আগে কথা বলো। দলও বলছে না, কথাটা একটু বেশি আগে হয়ে, ইত্যাদি ইত্যাদি কত কথা। ফজলুর রহমান কথা বলে, বেশি আগে কথা বলে। আজকে 9 মাস পরে দাঁড়ায় আমি বলতে চাই যে আমি যে বুঝেছিলাম সকালবেলায়, যে বুঝেছিলাম জনাব বিনু সাহেবের সরকার এই দেশে খুব সহজে যাবেন না। তারা একটা ভিন্ন মাত্রা, ভিন্ন একটা উদ্দেশ্য নিয়ে সরকার এসেছে, সরকার পরিচালনা করেছে। আমরা যেটা মনে করেছিলাম যে ইউনূস সাহেবকে আমরা না, ছাত্ররা ফ্রান্স থেকে আইনা, প্যারিস থেকে আইনা, উনি কিছুই জানতো না, একবারে অবুঝ ছিল, ক্ষমতায় বসায় দিল, প্রধান উপদেষ্টা করলো, আমি হাততালি দিলাম সবচেয়ে জোরে। আমার চিন্তার মধ্যে ছিল উনি কিছু একদম দুধের মতো সাদা ছিল উনি। কিন্তু আজকে এইটি মনে হচ্ছে উনি যে ওই দিনও বললো, আমি এটা বিশ্লেষণ করি নাই, উনি যখন আমেরিকায় গিয়েছিলেন ওই ছেলেদেরকে নিয়ে, আমিও তখন আমেরিকায় ছিলাম। আমি প্রথম একটা ইংরেজি শিখলাম, ইংরেজি তো অত ভালো করে পড়ি না, বাংলা মিডিয়ামের ছাত্র, গ্রাম থেকে আসছে, মিটিকুলাস প্ল্যানিং। তখন আমার মনে হয় না উনি এই কথাটা কেন বলতেছে, উনি এইটার সাথে আছে, এটা কিন্তু আমি বিশ্বাস করিনি। কি প্ল্যানে, তখনও ধরে ফেলছিলাম যে একটা প্ল্যান হয়েছিল, কিন্তু উনি এটার সাথে আছে এটা আমি বিশ্বাস করিনি। এখন আমি বিশ্বাস করি বা না করি, এটা দিবালোকের মতো স্পষ্ট যে 5ই আগস্ট কেন্দ্রিক যে পরিবর্তন হয়েছে, যা হয়েছে, খারাপ ভালো আমি বলবো না, যা হয়েছে সবকিছুর সঙ্গে ইউনূস সাহেব শুধু জড়িত ছিলেন তাই না, উনি ওই মিটিকুলাস প্ল্যানিং এর সাথে উনার প্রধান সংযুক্তি ছিল। সেই মিটিকুলাস প্ল্যানটা আস্তে আস্তে আমাদের সামনে আসছে। সেই প্ল্যানটা কি, একটা তত্ত্বাবধায়ক সরকার বা একটা ইন্টারিম গভর্নমেন্ট হলে তাদের উচিত, আমাদের মতো দেশে যেখানে 3বার মানুষ ভোট দিতে পারে নাই, বিশেষ করে পার্লামেন্ট ভোট, 30 বছরের ছেলেটি পার্লামেন্ট ভোট কিভাবে দিতে হয়, কোন মার্কা, এটি জানে না, যেখানে সবাই আকাঙ্ক্ষিত এবং খুব উদ্গ্রীব আকাঙ্ক্ষা নিয়েছে, অপেক্ষা করতেছে একটা ভোট দেব। এইখানে ভোটটা হয়ে গেছে এখন সবচেয়ে, কি বলবো, ভোটটা হয়ে গেছে, ভোট একটা ইলেকশনটা হয়ে গেছে, ভোটটা হয়ে গেছে একটা সরকারের কাছে মারাত্মক একটা অপ্রিয় ব্যাপার। এটা শুনলে পরেই মৃগী রোগীর মতো, পানি দেখলে যেমন মৃগী রোগীর হৃদয়ে কম্পন হয়, দেহে কম্পন হয়, ভোট এবং নির্বাচনের কথা শুনলে পরেই এই সরকারের এই একটা অবস্থা, মৃগী রোগীর মতো। কিন্তু একটা ইলেকশন তো দিতে হবে আপনাকে। সরকার তো বলছে ইলেকশন দিবেন,
2026 জুনের মধ্যে দিবে। হ্যাঁ, এটা আমি দেখছি। এটা হলো ওই যে তেঁতুল গাছ লাগানোর মতো কথা। তেঁতুল গাছ এক লোকের কাছে টাকা পাই, প্রতিদিন একজন আরেকজনের টাকা পায়, সে গিয়ে প্রতিদিন তাগিদ করে টাকাটা দিয়ে দাও। বিরক্ত হয়ে আরেকদিন এই যে লোক মানে ধার নিছে টাকাটা, সে গিয়ে বলছে এই মেয়ে তোমার টাকা কিন্তু তোমার রেডি, তুমি কালকে আমার বাসায় এসো, তোমাকে টাকা কিভাবে দিব সব বলে দিব। গেছে, হ্যাঁ আমার চাচা মেয়ে আমার টাকা দিয়ে দিব, তখন সে কতগুলা তেঁতুলের বিচি নিয়ে আসছে। এই যে দেখো কালকে বড়বাজার থেকে তেঁতুলের বীজ নিয়ে আসছি, আজকেই লাগাই দিব, এবং এইখান থেকে চারা হবে, তেঁতুলের গাছ হবে। সেই তেঁতুল এবং গাছ বিক্রি করে তোমার টাকা দিয়ে দিব, তোমার এটা চিন্তা করার কোনো দরকার নাই। এই যে তেঁতুল গাছ বিক্রি করে টাকা দেওয়ার যে কথাটা, এইটা উনি কিভাবে বলতেছে জানি না, কিন্তু ওনার আশেপাশে আজকেও আপনারা দেখেন, আজকে তো শুক্রবারটা তো আমাদের দেশে হয়ে বসছে আল্লাহ খুদার নাম নেওয়া যতটুক গুরুত্বপূর্ণ না, যতটুক প্রয়োজনীয় না, তার চেয়ে হলো বায়তুল মুকাররমের মসজিদ থেকে মিছিল বাইর করা বা বিভিন্ন মসজিদ থেকে মিছিল বাইর করাটা হয়ে গেছে আমাদের এখন প্রধান কর্তব্য। তো আমি যে কারণে বলি, ইউনূস সাহেব ইলেকশনটাকে প্রলম্বিত করবেন, ইউনূস সাহেবের সরকার, উনি চাইলেও পারবেন না। কারণ আমি সবসময় বলি, উনি হইলে উনার একটা প্ল্যান আছে, এবং সেই প্ল্যানটা দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্ল্যান। তা না হইলে এই যে মোল্লা মৌলভী সাহেবরা যারা একদিন ওনাকে সুৎকুর বলতো এবং সবচেয়ে মহাপাপী বলতো, সেই মৌলানা সাহেবরা, আমি শুনছি নিজের কানে যাকে সুৎকুর বলতে, সেই মৌলানা সাহেবরা এখন হাত তুললে বলে হে আল্লাহ আজীবন ইউনূস সাহেবকে ক্ষমতা রাখে, বলেন আলহামদুলিল্লাহ। অন্তত শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতো ততদিন আল্লাহ ইউনূস সাহেবকে, এই যে মাঠে মাঠে বক্তৃতা করিয়া একদল মানুষকে কনভিন্স করতেছে, কনভিন্স না, এদেরকে পাগল করতেছে, মহাপাগল। এরা তো এমনি করতেছে যে ক্ষমতাটাকে প্রলম্বিত, এরা তো একটা আছে ইউনূস সাহেব ক্ষমতায় থাকবে। এরপর দেশের ভিতরে এবং বাইরে জামাত এবং তাদের যে সহযোগী লোকজন এবং তাদের যে ইউটিউবে এইসব প্রচার অথবা অপপ্রচার করিয়া ইলেকশন যারা করবে, একটা হইলো তারা হইলো গণবিরোধী, 2 নম্বর হইলো তারা ভারতের দালাল। কেন ভারতের দালাল? ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একবার বলছিল যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের আলোচনা সঠিক হবে, কাজে ইলেকশনটা বাংলাদেশে হওয়া উচিত। কাজে যেহেতু জয়শঙ্কর ইলেকশনের কথা বলছে, বাংলাদেশের ভিতরে বিএনপি বা যেই কথা বলুক, ফজলুর রহমান হোক আর তারেক রহমান হোক, যেই কথা বলুক, সে হইল জয়শঙ্করের মতো কথা বলো জয়শঙ্করের কাজে, সে জয়শঙ্করের দালাল, সে হইল ভারতের দালাল। ভারতের লোকেরা যেহেতু বলে পূর্ব দিকে সূর্য উঠে, এটা বলার সঙ্গে সঙ্গে বলা হবে বাংলাদেশে, এটা বললে পরে বুঝে যাবে আমরা সবাই ভারতের দালাল। চরম সত্য কথাটাও এখন কিছু লোকের মিথ্যার বেসাতির কারণে ঢেকে যাচ্ছে, এই দেশে অন্ধকারে তলিয়ে যাচ্ছে দেশ। বিএনপির কথা কি সরকার শুনতে চাচ্ছে না, নাকি বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে? আমি একটা টকশোতে বলছি কালকে, বিএনপি সরকারি দল না তো, এটা তো বিশ্বাস করে না, এটা তো অন্তর্বর্তী সরকার, নিশ্চয়ই সরকারি দল না, আবার বিএনপি বিরোধী দল না। কিন্তু বিএনপির চিন্তা ভাবনা, তার কিছু কর্মসূচি তো আছেই। সেই কর্মসূচিটা হলো, আমি যখন দেখতেছি নির্বাচন হইলে পরে আল্লাহর যদি রহমত হয়, মানুষ দয়া করবে বিএনপিকে, এবং তারা মেজরিটি পায় ক্ষমতায় যাবে, ক্ষমতায় বা দায়িত্বে যাবে, রাষ্ট্রীয় দায়িত্বে আমি যাইতে পারি। আপনি এটাকে বিনা কারণে আজ দ্বিতীয়া কাল তৃতীয়া পরশু মঙ্গলবার প্রভু না না না, ওই যে বেহুলা সিনেমার গানের মতো গান গাইবেন যে ইলেকশন দেওয়া যাবে না, এটাকে প্রলম্বিত করবেন। আর বিএনপি তো এটা একটা সন্ন্যাসীদের কোনো দল না, অথবা এমন কোনো দল না যে ঠিক আছে আমরা এই কিছুই চাই না, হ্যাঁ আমরা এই দেশে শুধু স্লোগান দিয়ে রাজপথে মিছিল করিয়া নিজেরা মারা যাব, ইলিয়াস আলীরা হারায়া যাবে, হাজার হাজার লোক আমরা জেলখানায় যাব। আর ওই ইউনূস সাহেবের মতো বা ওই যে ছেলেপেলেরা যাদের 3 টাকা ছিল না 311 কোটি টাকা হয়েছে, যাদের এক টাকা 14 আনা দিয়ে বা 2 টাকা দিয়ে হলে ভাত খাইতে ডাইল খাইতে পারতো না, সেই ছেলেদের 2 কোটি টাকার গাড়ি হয়েছে। এদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, শুধু এদের না, এদের বাপেদের গ্রামে গ্রামে বাপ মায়েরা দোকান খুলিয়া বসছে। এরাও
ধরে নিলাম সমন্বয়ক যারা, এদের সেই সাহস শক্তি বা এদের সেই অবদান ছিল, কিন্তু এখন সমন্বয়ক নামদারি এবং বৈষম্য বিরোধী ছাত্র নামদারি, আর ওই যে এখন যে এটা কি পার্টি কয়, এনসিপি, এনসিপিটার ওটা হইলো ন্যাশনাল চিলড্রেন পার্টি নাকি না, সিটা তো হইলো এটা সিটিজেন্স পার্টি। ও সিটিজেন পার্টি, ন্যাশনাল সিটি, আমার আবার এদেরকে দেখলেই মনে হয় নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি। এই নাম কইয়া আমি আপনাকে বলি, আল্লাহর দোয়াই লাগে, আমি ইউনূস সাহেব, আপনি অনেক বড় মাপের মানুষ, কিন্তু আপনি টোটাল সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন। এই যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী বা এনসিপির ছেলেদের নামে একদম নিচে নায়েব তহসিলদার, অ্যাসিলেন্ট, ডিসি থেকে ধরে উপর পর্যন্ত, এইটা একটা ছক। কে কোথায় বদলি হবে, কে কোথায় পোস্টিং পাবে, আমি আপনাকে এই কথাটা এক সেকেন্ডে বলে ফেলি। এই সমস্ত বদলি, পোস্টিং, ঘুষ খাওয়া, সমস্ত কিছু এই ছোট ছোট দলগুলা করতেছে। কাজেই দেখবেন তারা হলো রাজপ্রাসাদের মালিক হইছে, এবং রাজপ্রাসাদের মালিক হয়ে বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করতেছে, যেটা 5ই আগস্টের জন্য সবচেয়ে কলঙ্কজনক। আসবো আমি। ঐক্যমত কমিশন আসলে ঐক্য ধরে রেখে কতটা এগোবে নাকি আরো পেছাবে? গণতান্ত্রিক ধারায় ফেরার অপেক্ষা কি আরো বাড়বে বলে মনে হচ্ছে? আমাকে আপনি যাই মনে করেন, 1 নম্বর হইল যে ঐক্যমত কমিশন যার নেতৃত্বে করা হয়েছে, নামটা উপরে জনাব মোহাম্মদ ইউনূস সাহেবের আসছে, কিন্তু তারপরের নামটা হলো যিনি এইটাকে মূলত গাইড করতেছে, তার নাম হইল জনাব আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ। আজকে আর আমার বলতে দ্বিধা নাই যে আলী রিয়াজ সাহেবদের মতো লোকেরা আমেরিকান নাগরিক হিসাবে আসছে এই দেশটার একটা ওই যে একটা মিটিকুলাস প্ল্যান নিয়ে আসছে। তারা সংস্কার হলো এখন নির্বাচনকে পিছানোর জন্য হলো সবচেয়ে বড় একটা অস্ত্র এবং বাহানা। কোন সংস্কারী দেশে হবে এটা মনে করি না, হয়তো দুইটা একটা সংস্কার, যেটা আপনার সরকারের কথা বিশ্বাস করতে পারছেন না কেন? এটা তো বিশ্বাসের মতো সরকার না। এটা কি সরকার? তো সকাল বিকাল বাটপারের মতো কথা বলে, তো বাটপার। ওই যে গ্রামের দোকানদাররা কসম করে কয়, স্যার আপনার কাছে একটা জিনিস বেচতেছে 1 টাকা লাভ হবে, কসম করে কইলাম, তো বাটপারই করে। ওই যে আদম ব্যবসা করে যারা, আদম ব্যবসায়ী উপরে তো বৈশা থাকে যারা মালিক, নিচে পাঠায় এজেন্টদেরকে গিয়া বলে যে এই টাকা দিবা 7 লাখ, সৌদি আরবে পাঠায় দিমু, কাতারে পাঠায় দিমু 42,000 টাকা বেতন, কতদিন লাগবে? আর এই টাকা দেওয়ার পরে 15 থেকে 20 দিনের মধ্যে চলে যায়। 6 মাস যখন আর খুঁজ পায় না, তখন খুঁজে বেড়ায় এইগুলারে, এজেন্ট গুলারে, আদম ব্যাপারীর এজেন্ট। এরা মিথ্যা কথা ছাড়া কোনো কথা বলে না। যদি কোনো সময় ধরেন, তখন কইব ভাই কালকে সকালে আপনার টাকা দিয়ে দিব কিছু, কালকে সকালে গিয়ে তার দেখবেন তার বাড়িতে তালা মারা। 6 মাস ঘুরাইবো আপনি এইসব এই চিটারদেরকে আপনি দেশেই পাইবেন না, কোথাও পাইবেন না, খুঁজে টাকা নিচে। আমি তাদেরকে এত ছোট করতে চাই না, কিন্তু একটা দেশের প্রধান ব্যক্তি এবং তার সাথীরা, আমি সবসময় বলি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা যদি প্রতিদিন সকাল বেলায় মিথ্যা কথা বলে, তাহলে দেশের ধ্বংস, তাদের ধ্বংস, এটা অনিবার্য। আমি একটা কথা বলছিলাম, শেখ হাসিনা দিনে 2টা সত্য কথা বলে। একটা হলো ঘুমানোর আগে বলে যে দরজাটা লাগা, আর সকালবেলা ঘুম থেকে উঠে তার যে সিকিউরিটিকে বলে দরজাটা খুলো। আর কোন সত্য কথা শেখ হাসিনা বলে না, যার কারণে তার পরিণতি হবে ভয়াবহ। এই সরকার কোন সত্য কথা বলে না। সত্য কথা যদি বলতো, ইউনূস সাহেবের কি দরকার? ইউনূস সাহেবের দরকার এখন এই 85 বছর বয়সে একটা সম্মান নিয়ে সারা দেশে বিদেশে উনার বেঁচে থাকা, এবং এই সম্মানের প্রথম এবং প্রধান শর্ত হলো উনি সবাইকে ডাইকা 2টা জিনিস বলবে। আমি কালকেও বলছি, এক, যে আন্তর্জাতিক রাজনীতির প্রেসার আমি থামাইতে পারতেছি না, আমাকে এখানে করিডোর দিতে হবে, মানবিক করিডোর। আপনারা সবাই মিলে বলেন, সবাই মিলে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়, আচ্ছা দেন করিডোর দিবে, আর যদি না করে তো তার কি দোষ? কিন্তু সেটা কারো কথা মানবে না। এই কারণে মানবে না কারণ এটার উপরে তার ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করতেছে। 1। 2 নম্বর হইলো উনি যদি খুব অমানুষিত ফেয়ার
খুব বেশি ফেয়ার মানুষ, এবং সেই মানুষ হইতো। চট্টগ্রামে তো আরো অনেক মানুষ আছে, ছিল তার পূর্বে অনেক মানুষ, ওদের নাম আমি নাইবা বললাম। উনার চেয়েও আমার কাছে এখন মনে হয় মহাগুণী এবং মহাজ্ঞানী মানুষ ছিল চট্টগ্রামে একজন, তার নাম জনাব আবুল ফজল।